চিঠিটা শেষ করতে না করতেই দরজায় টোকা দিল কে যেন। বেটারেজ হেঁকে বলল, ভেতরে আসুন। দরজা ঠেলে একজন লোক নিঃশব্দে ঘরে প্রবেশ করল। আমার জীবনে দেখা আজবতম মানুষ এ লোকটি। ঢ্যাঙা আর লিকলিকে, গায়ের চামড়া কালো, গালের হনু দুটো খাড়া, কপালে অসংখ্য ভাঁজ। লোকটার বাদামি চোখ জোড়ায় আশ্চর্য বিষণ্ণতা। মাথার ওপরকার চুল ঘন কালো হলেও দুপাশে সাদা হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বলল। মিস্টার বেটারেজ ব্যস্ত আছেন জানা ছিল না। পকেট থেকে কাগজের একটা টুকরো বার করে বেটারেজের হাতে দিল। আগামী সপ্তাহের লিস্ট, বলল। তারপর যেমন ঢুকেছিল তেমনি নিঃসাড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। লোকটা কে? মিস্টার ক্যান্ডির সহকারী, বলল বেটারেজ। আপনার বোধহয় জানা নেই, ডাক্তার সাহেব এখান থেকে মিস র্যাচেলের জন্মদিন খেয়ে ফেরার পর সেই যে অসুস্থ হয়ে পড়েছেন, আর সেরে ওঠেননি। শরীর স্বাস্থ্য ঠিকই আছে, কেবল স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে জ্বরে ভুগে। এখন ওর সহকারী সমস্ত দেখাশোনা করছেন, তবে ওই নামকা ওয়াস্তেই। কেউই আসলে পছন্দ করে না ওকে, তেমন একটা ডাকেও না। নাম কি ওর? এজরা জেনিংস, জবাব দিল বেটারেজ। এলাকার অসুস্থ রোগীদের একটা তালিকা নিয়ে এসেছেন উনি, যাদের আর কি ওয়াইন চাই। বিবি সাহেব গরিবদের মধ্যে খানিকটা ওয়াইন বিলি করতেন, তো মিস র্যাচেল চান নিয়মটা যেন চালু থাকে। ঝেড়ে ফেলে দিলাম এজরা জেনিংসের চিন্তা। নিজের সমস্যার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। লন্ডনে ফিরে মিস্টার ব্রাফের সঙ্গে দেখা করব। র্যাচেলের সঙ্গেও কথা বলার চেষ্টা করতে হবে। যাওয়ার আগে বেটারেজকে বললাম, আপনার কাছে দুটো প্রশ্ন আছে। আচ্ছা, জন্মদিনের রাতে কি আমি মাতলামি করেছিলাম? মাতলামি? অবাক হয়ে গেছে বুড়ো মানুষটি। ডিনারের সময় ওই তো একটুখানি খেলেন, পরে তো আর এক ফোঁটাও নয়। ভালো করে ভেবে বলছেন তো? দু মুহূর্ত চিন্তা করে নিল বেটারেজ। বলল, আপনাকে স্যার অসুস্থ দেখাচ্ছিল, তাই চাঙা করে তোলার জন্যে অল্প খানিকটা পানি মেশানো ব্র্যান্ডি দিয়েছিলাম। ওতে কোনো বাচ্চারও নেশা ধরবে না। আপনি তো আমাকে ছেলেবেলা থেকেই দেখছেন, ঘুমের মধ্যে কখনো হেঁটেছি কিনা জানেন? আমার মুখের দিকে এক মুহূর্ত চেয়ে থাকলো বেটারেজ। বুঝতে পারছি, বলল। কাপড়ে কিভাবে রঙের দাগ লাগলো জানতে চাইছেন? ঘুমের মধ্যে হাঁটাহাঁটি? না, আপনার ওই অভ্যেস কখনোই ছিল না। বেটারেজ ঠিকই বলেছে, অনুভব করলাম। আমি স্বপ্নচর হলে বহু লোক ইতিমধ্যে জেনে যেত এবং আমাকে বদভ্যাস সম্পর্কে হুঁশিয়ারও করে দিত। কিন্তু তবে আমার অজান্তে আমারই নাইট গাউনে রঙের ছোপ লাগে কি করে? কোনো ব্যাখ্যা পাচ্ছি না। নাইট গাউনের কথাই যদি ধরি, বলল বেটারেজ, তবে না জেনে ওতে যে শুধু রং লাগিয়েছেন তা তো নয়, হীরাটাও নিজের অজান্তে নিয়ে এসেছেন। মাতাল অবস্থায় কিংবা ঘুমের ঘোরে হীরা না হয় চুরি করলেনই, কিন্তু তার পরের ঘটনাগুলোর কি ব্যাখ্যা? হীরাটা চলে গেল লন্ডনে, ওটা বন্ধক রেখে ধার দিলেন। এসবও কি জানবেন না আপনি? আপনার মাথা আসলে জট পাকিয়ে গেছে স্যার। লন্ডনে পৌঁছে মিস্টার ব্রাফের কাছে চলে এলাম। তাকে নাইট গাউন আর রোজানার চিঠি দেখালাম। ব্যাপার খুবই গুরুতর, বললেন ভদ্রলোক। র্যাচেলের অমন ব্যবহারের কারণ এখন বুঝতে পারছি। ওর বিশ্বাস আপনিই হিরে চুরি করেছেন। কথাটা আমিও ভেবে দেখেছি। এখন সবচেয়ে আগে, বলে গেলেন উকিল সাহেব, ওর সঙ্গে কথা বলা দরকার। ওর মুখ খোলাতে হবে। আপনি হিরে চুরি করেছেন কেন ভাবছেন তিনি?
নাইট গাউনটা মানলাম আপনার, রংটাও না হয় র্যাচেলের দরজার, কিন্তু হিরেটা খোয়া যাওয়ার সময় ওটা আপনার পরনেই ছিল, তার প্রমাণ কি? র্যাচেল আপনাকে নাইট গাউনের কারণে সন্দেহ করে থাকলে খুব সম্ভব রোজানা ওকে ওটা দেখিয়েছে। হিরে চুরি যাওয়ায় চুট্টিন মেয়েটা আপনাকে আর র্যাচেলকে চিরদিনের জন্য আলাদা করে দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু ধরুন আমার পরনেই যদি থেকে থাকে নাইট গাউনটা, বললাম, সেক্ষেত্রে আমাকে কি চোর ভাবতে পারে র্যাচেল? আপনি ও বাড়িতে থাকাকালে এমন কিছু কি ঘটেছে যাতে উনি আপনার ওপর আস্থা হারিয়ে ফেলতে পারেন? এক লাফে উঠে দাঁড়ালাম। মনে পড়ে গেছে প্রশ্নটা শুনে। প্যারিসের জনৈক রেস্তোরাঁ মালিকের কাছ থেকে বেকুবের মতন কিছু টাকা ধার করেছিলাম। দেনা শোধের সময় এলে দেখি হাত খালি। সেই লোকটির এক আত্মীয় তার তরফ থেকে ইংল্যান্ডে বয়ে এসে টাকা শোধ দেওয়ার জন্যে আমাকে চাপাচাপি করতে থাকে। লোকটা ইয়র্কশায়ারে খালার বাড়ি অবধি ধাওয়া করে গিয়েছিল। আমরা যখন তর্কাতর্কি করছি তখন খালা আর র্যাচেল পাশের ঘর থেকে সব শুনেছে। খালা হস্তক্ষেপ করলে ফরাসি লোকটা জানায় আমি ধার নিয়ে এখন আর শোধ করছি না। খালা টাকাটা শোধ করে দিলেও মহাখাপ্পা হয়ে রইলেন আমার ওপর। র্যাচেলও কম খেপেনি, বলেছিল এরপর আমি আবার কোন ফ্যাসাদ বাঁধাবো তার ঠিক নেই। পুরো একদিন রাগ করে কথাও বলেনি, কিন্তু একদিন পরেই আবার সব ঠিকঠাক। ফলে আমিও আর ও নিয়ে মাথা ঘামাইনি। উনি ওটাই হয়তো মনে করে বসে আছেন। বললেন, মিস্টার ব্রাফ, এখন কি করবেন ভাবছেন? ওর সঙ্গে কথা বলবো। যদি দেখা না করেন, আপনি আমাকে সাহায্য করলে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। ঠিক হলো, উনি একদিন র্যাচেলকে তার বাড়িতে সারাটা দিন কাটিয়ে যেতে বলবেন। আমিও থাকব, তবে ওর অজান্তে। দুদিন পর মিস্টার ব্রাফ আমার সঙ্গে দেখা করলেন। র্যাচেল আজ লাঞ্চে আসছেন বললেন, বিকেল পর্যন্ত থাকবেন। আপনার বাড়ির লোকেরা কি আমাদের প্ল্যানের কথা জানে? অবশ্যই। এই নিন বাগানের খিড়কির দরজার চাবি। 3টের দিকে বাগান দিয়ে ঢুকে গানের ঘরে চলে যাবেন। র্যাচেলকে ওখানেই পাবেন একা। ভদ্রলোক চলে গেলে কিছু চিঠি এলো আমার নামে। বেটারেজেরও একটা আছে। এজরা জেনিংসের মুখে আমার কথা শুনে মিস্টার ক্যান্ডি বেটারেজের কাছে গিয়েছিলেন। আমাকে নাকি বিশেষ দরকার, পরের বার গেলে যেন ওর সঙ্গে দেখা করি। হ্যাম্প স্ট্রিট গির্জায় 3টের ঘণ্টা পড়লে মিস্টার ব্রাফের বাগানে ঢুকে সোজা বাড়ির ভেতরে পা বাড়ালাম। গানের ঘরের বাইরে থমকে দাঁড়ালাম। কে যেন পিয়ানো বাজাচ্ছে। বুক ভরে শ্বাস টেনে দরজাটা খুললাম। আমাকে ঢুকতে দেখে বাজানো ছেড়ে উঠে দাঁড়ালো র্যাচেল। নীরবে পরস্পরের দিকে চেয়ে রইলাম আমরা। পা এগিয়ে গেলাম ওর দিকে। র্যাচেল, নরম কণ্ঠে বললাম। ধীর পায়ে আমার দিকে এগোলো ও। কাঁপছে। নিজেকে আর সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে চুমো খেলাম। মুহূর্তের জন্যে মনে হলো গলে গেছে ও, কিন্তু আমাকে ঠেলে সরিয়ে দিতে ভুলটা ভাঙল। ভীতু কাপুরুষ বলল, নিজ। আমি কোনো অন্যায় করে থাকলে ক্ষমা চাইছি, বললাম। ও আমার দিকে তীব্র চোখে চেয়ে থেকে বলল, তুমি যা করেছ তারপর কোন সাহসে চোরের মতন এখানে এসে ঢোকো? কি করেছি আমি? আবার জিজ্ঞেস করো, বলল। তোমার অপকর্ম ঢেকে রাখতে রাখতে আমি শেষ হয়ে গেলাম। এখন আবার জানতে চাও তুমি কি করেছ? কি করনি তুমি? ওদিকে ফিরে টুলে বসে দুহাতে মুখ লুকালো ও।
আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে এসেছি, বললাম। প্লিজ একটু মন দিয়ে শোনো। ঠায় বসে রইল ও, নির্বাক। চোরাবালির আবিষ্কার সম্পর্কে ওকে জানালাম। আমার দিকে একবারও চাইল না ও, টু শব্দটিও করল না। একটা কথা জিজ্ঞেস করতে চাই, বললাম। রোজানা কি তোমাকে নাইট গাউনটা দেখিয়েছিল? লাফিয়ে উঠে দাঁড়িয়ে আমার মুখের দিকে অনুসন্ধিৎসু চোখে চেয়ে রইল ও। তুমি কি পাগল নাকি? প্রশ্ন করল। শান্ত সুরে পাল্টা বললাম, র্যাচেল, জবাবটা দেবে না? ও পাত্তাই না দিয়ে বলে চলল, তুমি কি এখন হীরের ক্ষতিপূরণ দিতে এসেছ? হঠাৎ করে খুব আত্মসম্মানে লেগেছে না? সেজন্যই রোজানার কথা তুলেছ। তুমি কিন্তু একটা মস্ত ভুল করছো। প্রায় চেঁচিয়ে উঠলাম। তোমার ধারণা আমি তোমার হিরে নিয়েছি, কিন্তু জানতে পারি কেন এই ধারণা? ধারণা? বিস্ময় ফুটল ওর কণ্ঠে। আরে চোটটা, আমি নিজের চোখে তোমাকে হিরে নিতে দেখেছি। ওর কথা শুনে অসহায় বোধ করলাম। যদিও আমি নির্দোষ, তবু বোবা হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। কথাটা বলার ইচ্ছে ছিল না। তুমি জোরাজুরি না করলে বলতামও না। ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো ও। এখানে কেন এসেছ? ওর হাতটা টেনে নিলাম। রীতিমতো কাঁপছে ওর শরীর। মুখ ফিরিয়ে নিল। ওকে হাত ধরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে পাশে বসলাম। র্যাচেল, বললাম, আমি তোমার সাহায্য চাই। তুমি বলছো হিরেটা আমাকে নিতে দেখেছ, কিন্তু বিশ্বাস করো, ঈশ্বরের কসম, আমি এইমাত্র কথাটা জানলাম। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? আমার কাঁধে হেলে পড়ল ওর মাথা। আমার হাত শক্ত করে চেপে ধরেছে ও। তুমি যা যা জানো সব আমাকে বলো, সব, বললাম। মাথা তুলল ও। কেন পুরনো কথা তুলছ? যেতে দাও, বলল। না র্যাচেল, কোথাও কোনো ভুল হচ্ছে। এই রহস্যের সমাধান করা আমাদের দুজনের জন্যই জরুরি। আমার কাঁধে আবার ঢলে পড়ল ওর মাথা। গাল বেয়ে দরদর করে অশ্রু গড়াতে দেখলাম। আমরা গুড নাইট বলার পর কি হলো সেখান থেকেই শুরু করা যাক, বললাম। বিছানায় গিয়েছিলে তুমি, নাকি ঘরে বসেছিলে? শুতেই গিয়েছিলাম। তখন যদ্দূর মনে পড়ে 12টা বাজে। ঘুমিয়ে পড়েছিলে? না, সে রাতে ঘুমাতে পারিনি। তোমার ঘরে কি বাতি জ্বলছিল? না, শোয়ার ঘণ্টাখানেক পরে উঠে মোমবাতি জ্বেলেছিলাম। ঘর থেকে কি বেরিয়েছিলে? সিটিং রুমে বই আনতে যাচ্ছিলাম। বেডরুমের দরজা খুলেছিলে? এই অল্প একটু। সিটিং রুমে গেলে না কেন? দরজার তলা দিয়ে আলো চোখে পড়েছিল, পায়ের শব্দও পেয়েছিলাম। মা হিরেটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। খুব সম্ভব ওটার ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে আসছিলেন। তখন কি করলে তুমি? মোম নিভিয়ে শুয়ে পড়লাম, যাতে উনি ভাবেন আমি ঘুমাচ্ছি। হিরেটা আমার নিজের ক্যাবিনেটে রাখতে জেদ হয়ে গিয়েছিল। বিছানায় ফিরে গিয়েছিলে? না, মোম নেভাতেই সিটিং রুমের দরজা খুলে গেল। দেখি তুমি ঢুকছ, হাতে মোমবাতি, গায়ে নাইট গাউন। আমার চেহারা দেখতে পেয়েছিলে? স্পষ্ট। আমার চোখ কি খোলা ছিল? হ্যাঁ। ঘরের মাঝামাঝি এসে থেমে চারদিকে তাকালে তুমি, তবে আমার দিকে তাকাওনি, আমাকে দেখতেও পাওনি। তারপর কি করলাম? আমার ইন্ডিয়ান ক্যাবিনেটের কাছে গিয়ে ওটার মাথায় মোমটা রাখলে। তারপর একটার পর একটা ড্রয়ার টেনে খুলে হিরেটা পেয়ে গেলে। ওটার দিকে এক মুহূর্ত চেয়ে থেকে তুলে নিলে। তারপর মোমবাতিটা নিয়ে পাথরের মতন দাঁড়িয়ে রইলে। কতক্ষণ কে জানে। তারপর
তারপর যেন হুঁশ ফিরেছে এমনভাবে ঘর থেকে বেরিয়ে গেলে, দরজা খোলা রেখেই। তোমার মোমের আলো আর জুতোর শব্দ মিলিয়ে গেল। তখন থেকে শুরু করে সবাই হিরে চুরি গেছে জেনে ফেলার সময়টুকুর মধ্যে আর কোনো ঘটনা ঘটেছে কি? না, সকালে পেনিলোপ আসা পর্যন্ত আর কিছুই হয়নি। ওর হাত ছেড়ে দিয়ে উঠে পড়লাম। তুমি যদি আমাকে এসব কথা আগে বলতে। বললাম, তবে। ক্রুদ্ধভাবে গর্জে উঠে বাধা দিল ও। কি করে বলবো? যাকে এত ভালো জানি সে যে একটা চোর এটা বলি কিভাবে? কাউকেই বলতে পারিনি, শুধু তোমাকে একটা চিঠি লিখেছিলাম। কই, আমি পাইনি তো। জানি, চিঠিতে খোলাখুলি কিছু বলিনি। লিখেছিলাম আমি জানি বাজারে তোমার দেনা আছে, কাজেই তুমি চাইলে আমি তোমাকে যদ্দূর পারি সাহায্য করব। আশা করেছিলাম তুমি এবার হয়তো হিরেটা গোপনে ফেরত দিতে পারো। কিন্তু পরদিন সকালে শুনি তুমি নাকি পুলিশে খবর দিয়েছ। হিরে চোরকে ধরতে সবার চেয়ে তোমার উৎসাহই বেশি ছিল। তোমার ভণ্ডামি দেখে এত রাগ হলো যে চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে ফেললাম। উঠোনে গিয়েছিলাম তোমার সঙ্গে কথা বলতে। তোমাকে আমার কাছে সত্যি কথাটা বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি এমন ভ্যাবলার মতো তাকিয়ে রইলে যেন দুধের শিশু, এই যেমন এখনো। তখন যদি সব বলতে, তবে হয়তো আমার প্রতি তোমার ভুল ধারণাটা কাটাতে পারতাম। সত্যি কথাটা সবাইকে বলে দিলে তোমার মুখ থাকতো, আর তোমাকে বললে মানতে। এখন মানছ। এখন নাইট গাউন আর রোজানার চিঠির কথা ফেঁদে কোনো লাভ হবে না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। তুমি হিরে চুরি করেছ, আমি নিজের চোখে দেখেছি। লন্ডনের সুদখোরের কাছে ওটা জমা রেখে এসেছ, তারপর বিদেশ পালিয়েছ। এখন এসে আমি ভুল দেখেছি বললে চলবে কেন? আমি ওর পাশ কাটিয়ে দরজাটা খুললাম। ও আমার বাহু চেপে ধরল। ছাড়ো, আমাকে যেতে দাও, বললাম। তবে এসেছিলে কেন? বেপরোয়ার মতো বলল। তোমাকে ধরিয়ে দেব মনে করে ভয় পাচ্ছ? না না, ও আমি পারবো না। ফুঁপিয়ে কেঁদে উঠল। তোমাকে আমি ভুলতে পারি না, এত সব কিছুর পরেও না। আমার প্রতি তোমার ভুল ধারণা ভাঙুক, বললাম। তারপর আবার দেখা হবে, নইলে আর নয়। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে বেরিয়ে গেলাম আমি। পরে সন্ধেই মিস্টার ব্রাফ আমার কাছে এলেন। র্যাচেলের সঙ্গে কোনো কথা হয়েছে? প্রশ্ন করলাম। না, এইমাত্র বাড়ি পৌঁছে দিয়ে এলাম, বললেন। খুব আপসেট দেখলাম। আমার মনে হয় আপনি আপাতত কিছুদিন আর ওর সঙ্গে দেখা না করলেই ভালো। না, করব না। র্যাচেল আপনাকে সবই বলে দিয়েছেন, বললেন। আমরাও যদি জানি ওর কোথাও কোনো ভুল হচ্ছে, কিন্তু উনি যদি আপনাকে অপরাধী ভেবে থাকেন, তবে দোষ তো দেয়া যায় না। আচ্ছা, মুনস্টোনটা এখন কোথায়? মিস্টার লুকারের ব্যাংকের সেফে, জবাব দিলাম। এখন জুন মাস, এ মাসের শেষাশেষি ওটা বন্ধক রাখার 1 বছর পূর্ণ হবে। যে বন্ধক রেখেছে সে হয়তো এবার দেনা শোধ করে হিরেটা ফেরত নেবে। মিস্টার লুকার নিশ্চয়ই নিজেই যাবেন জিনিসটা তুলতে। আমি মিস্টার লুকারের ওপর নজর রাখার জন্যে ব্যাংকের কাছে লোক লাগাবো। দেখি হিরেটা উনি কাকে দেন। মার্থওয়েট সাহেবের কথা ঠিক হলে ভারতীয়রাও ব্যাংকের ওপর চোখ রাখবে, ফলে যে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। কে ওটা বন্ধক রেখেছিল এবার তা জানা যেতে পারে। শুধু সেই লোকের পক্ষেই আপনার আর র্যাচেলের ভাঙা সম্পর্ক জোড়া লাগানো সম্ভব। বুদ্ধিটা ভালো, বললাম, কিন্তু আমি সবার আগে
নিজেকে ক্লিয়ার রাখতে চাই। সার্জেন্ট কাফের সঙ্গে দেখা করব ভেবে রেখেছি। উনি রিটায়ার করেছেন, আপনাকে সাহায্য করতে পারবেন বলে মনে হয় না। তবু চেষ্টা করতে ক্ষতি কি? করুন, বললেন মিস্টার ব্রাফ। কি হলো আমাকে জানিয়েন। মুচকি হেসে হ্যাট তুলে নিলেন। পরদিন ভোরে ডরকিংয়ে রওনা দিলাম। সার্জেন্ট এখন যেখানে বাস করছেন। কিন্তু দুর্ভাগ্য আমার, উনি ছুটি কাটাতে বাইরে গেছেন। কাজেই একটা চিঠি লিখে রেখে এলাম, ফিরেই যেন আমাকে যোগাযোগ করেন। লন্ডনে ফিরে রহস্য সমাধানে অন্যান্য পক্ষের কথা ভেবে দেখলাম। খালার বাড়ির সেদিনের পার্টির কথা ভেবে ভেবেও কোনো কুল কিনারা পেলাম না। অতিথিদের আগমনের পরে আমরা সবাই ডিনারে বসলে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল কি? সেদিনকার অভ্যাগতদের সবার সঙ্গে কথা বলা দরকার। লন্ডন ছাড়ার আগে অন্তত 3 জনের সঙ্গে দেখা করা যাক। এ ব্যাপারে মিস্টার ব্রাফ সাহায্য করতে পারবেন। তো গেলাম ওর কাছে। উনি কিন্তু ফন্দিটা পছন্দ করলেন না, কারণ মিস্টার মার্থওয়েট এখন রয়েছেন এশিয়ার পথে। মিস ক্ল্যাক ফ্রান্সে প্রবাস জীবন যাপন করছেন, আর মিস্টার গডফ্রে লন্ডনে থাকতেও পারেন, নাও পারেন। ওর ক্লাবে খোঁজ নিতে হবে। ক্লাবে গিয়ে ওর এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা। ভদ্রলোক জানালেন র্যাচেলের কাছে প্রত্যাখ্যাত হয়ে আরেকজন ধনবতী যুবতীকে প্রস্তাব দিয়েছেন মিস্টার গডফ্রে। বিয়ে হবে হবে এমনই সময় সেই এনগেজমেন্টটিও ভেঙে গেছে। ভদ্রলোক এখন ইউরোপে পাড়ি জমাচ্ছেন, জনৈকা মৃতা বৃদ্ধার দানকৃত 5,000 পাউন্ড উদ্ধার করতে। গেলাম ওর খোঁজে, কিন্তু গিয়ে শুনি গতকালই উনি রওনা হয়ে গিয়েছেন, ফিরতে ফিরতে কমপক্ষে 3 মাস। এবার সোজা ফ্রিজিং হল। পরদিন সকালে বেটারেজকে চিঠি পাঠালাম হোটেলে দেখা করতে বলে। যেসব অতিথিদের বেশি ভালো করে চিনি তাদের সঙ্গে আগে কথা বলবো মনস্থ করলাম। ডাক্তার ক্যান্ডি আমাকে দেখা করতে বলেছিলেন, তাই প্রথমে তার কাছেই গেলাম। ভদ্রলোক অসুস্থ শুনেছি, কিন্তু তার এতখানি পরিবর্তন দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ঘোলাটে এক জোড়া চোখ, মাথা ভর্তি ধূসর চুল আর ভেঙে পড়া শরীর দেখে বেচারার জন্যে মায়াই হলো। অযথা নষ্ট করলাম সময়। ভদ্রলোকের স্মৃতিশক্তি এতই দুর্বল হয়ে গেছে যে কি কারণে আমাকে ডেকেছিলেন বেমালুম ভুলে মেরে দিয়েছেন। জন্মদিনের ডিনারের কথা উল্লেখ করে তাকে সাহায্য করতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ, চেঁচিয়ে উঠলেন, র্যাচেলের জন্মদিনের ডিনার। ভাবলাম মনের কথা এবার বুঝিবা বলবেন, কিন্তু কিসের কি, কিছুই মনে করতে পারলেন না। সুতরাং আধ ঘন্টা পরে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ালাম। বেরোনোর মুখে এজরা জেনিংসের সঙ্গে দেখা। দুজনে একসঙ্গেই বাইরে পা রাখলাম। ওর অবস্থা তো সুবিধার দেখলাম না, বললাম। উনি বেঁচে যে আছেন এই বেশি, এজরা বললেন। আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন। অসুস্থ হয়ে পড়ার আগের কোনো ঘটনা? সহকারীর জিজ্ঞাসা। হ্যাঁ, আগেকার কথা কিছুই প্রায় মনে নেই ওর। তবু উনি কি বলতে চান জানা দরকার, বললাম। কিভাবে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায় বলুন তো? এজরা আমার দিকে চকিতে চাইলেন, আকস্মিক কৌতূহল ওর চোখে। স্মৃতিশক্তি কোনোভাবেই ফিরবে না, বললেন। তবে উনি আপনাকে কি বলতে চান আমি হয়তো বলতে পারবো। সত্যি? পরম আগ্রহ নিয়ে বললাম। কিভাবে? বলবো, গত বছর ধরে অবসর সময়ে মানুষের ব্রেন নিয়ে একটা বই লিখেছি। ওর অসুস্থতার সময় মানুষ স্মৃতিশক্তি হারালে কি কি ধরনের কথা বলে
সে বিষয়ে লিখছিলাম। জানেন বোধহয়, চড়া জ্বরে প্রলাপ বকে মানুষ, কিন্তু তা সত্ত্বেও তখনও কিন্তু সে স্বচ্ছভাবে চিন্তাভাবনা করতে পারে। এটাই প্রমাণ করতে চাই আমি। তাই মিস্টার ক্যান্ডির বিছানার পাশে বসে ওর বলা সমস্ত কথা টুকে নিয়েছি। তবে আমার সম্পর্কেও নিশ্চয়ই উনি কিছু না কিছু বলেছেন। উৎসাহে টকবক করে ফুটছি আমি। এখনই চলুন, আপনার নোটগুলো দেখি। তা তো সম্ভব নয়, বললেন এজরা। আমি কত কষ্ট করে ওসব নোট নিয়েছি ভাবুন একবার। কোনো কারণ ছাড়া আপনাকে খামোকা দেখাতে যাব কেন? মিস্টার জেনিংস, বললাম, মিস্টার ক্যান্ডির ব্যাপারে আমার এত কেন আগ্রহ সব বলবো আপনাকে। আশা করি আপনি কথাগুলো গোপন রাখবেন। আমি নিজেকে বিশ্বাস করি, বললেন ভদ্রলোক, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর দ্বিধা না করে সব কথা বলে দিলাম। এটা একেবারে নিশ্চিত যে আমি হিরেটা নিয়েছি। শুধু এটুকু বলতে পারি, আমি এর কিছুই জানি না। আমার বাহু আঁকড়ে ধরলেন এজরা জেনিংস। দাঁড়ান, বললেন, আপনি কি কখনো আফিম নিয়েছেন? না, জীবনেও নেইনি। গত বছর এমনি সময়ে কি আপনি খুব পেরেশান ছিলেন? হ্যাঁ, রাতের পর রাত একটুও ঘুমাতে পারিনি। জন্মদিনের রাতটি কি অন্যরকম ছিল ভাবুন তো। সেদিন কি ভালো ঘুম হয়েছিল? মনে পড়ছে, হ্যাঁ, তোফা ঘুম দিয়েছিলাম। আমার বাহু ছেড়ে দিয়ে গম্ভীর চোখে মুখের দিকে তাকিয়ে রইলেন উনি। আর কোনো সন্দেহ নেই, বললেন, মিস্টার ক্যান্ডি আপনাকে কি বলতে চেয়েছিলেন বুঝতে পারছি। আমি প্রমাণ করতে পারবো হিরেটা নেয়ার সময় কি করছেন জানতেন না আপনি। আমার বিশ্বাস আপনি নির্দোষ প্রমাণিত হবেন। একটু বুঝিয়ে বলুন, উত্তেজিত কণ্ঠে বললাম। উনি জবাব দেবার আগেই এক লোককে এদিকে আসতে দেখা গেল। আমার দিকে ফিরলেন উনি। জরুরি কলে এক্ষুনি যেতে হচ্ছে। আপনি 2 ঘন্টার মধ্যে মিস্টার ক্যান্ডির বাড়িতে আসুন, আমি থাকব। শশব্যস্তে এগোলেন তিনি। 2 ঘন্টা পরে আমি আবার মিস্টার ক্যান্ডির বাড়িতে উপস্থিত হলাম। এজরা জেনিংস আমার জন্য অপেক্ষা করছিলেন। ওর নোটগুলো বাড়িয়ে দিলেন আমার দিকে। ওগুলো পড়ার আগে আমার 2-1টা প্রশ্নের জবাব দেবেন, বললেন। আপনি যা খুশি জিজ্ঞেস করুন। আপনি বলেছেন কখনোই, মানে জানা মতে, আফিম নেননি, বললেন। আচ্ছা বলুন তো, গত বছর এ সময় কেন আপনার ঘুম হতো না সে ব্যাপারে কোনো ধারণা আছে? বেটারেজ বলেছিল চুরুট ছাড়ার কারণে ঘুমের গোলমাল হচ্ছে। প্রচুর খেতেন, হঠাৎ করে কি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, তবে মিস্টার বেটারেজ খাঁটি কথাই বলেছেন। আচ্ছা, সেদিন মিস্টার ক্যান্ডির সঙ্গে কোনো ব্যাপারে কি আপনার তর্কাতর্কি হয়েছিল? ওষুধের ব্যবহার নিয়ে খানিক তর্ক তো হয়েছিলই। এক পর্যায়ে মেজাজ হারিয়েছিলেন মিস্টার ক্যান্ডি। জেনিংসকে সে কথা জানালাম। হীরের ব্যাপারে তখন কি চিন্তিত ছিলেন আপনি? তা তো ছিলাম, ওটা চুরির প্ল্যান হচ্ছে জানতাম। ভয় পাচ্ছিলাম মিস ভেরিন্ডারের কোনো ক্ষতি না হয়। সে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে কারো মুখে কি হীরাটার সেফটির কথা শুনেছিলেন? আমার খালা আর মিস ভেরিন্ডার ওটা নিয়েই কথা বলছিলেন। মিস্টার ব্লেক, বললেন এজরা জেনিংস, আপনি এখন নোটগুলো পড়তে পারেন। আফিমের নেশায় স্বপ্নের ঘোরে মিস ভেরিন্ডারের সিটিং রুমে ঢুকে কিভাবে আপনি হিরেটা বাগিয়েছেন জানতে পারবেন। এও জানবেন মিস্টার ক্যান্ডি আপনার অজান্তে আপনাকে আফিম দিয়েছিলেন। শত্রুতা করার জন্যে নয়, একটু মজা করতে। উনি অসুস্থ হয়ে না পড়লে পরদিন সকালেই লেডি ভেরিন্ডারের বাড়ি গিয়ে আপনাকে কথাটা জানিয়ে আসতেন।
তাহলে মিস ভেরিন্ডারও আর আপনাকে ভুল বুঝতেন না। সেদিনই সব রহস্যের জট খুলে যেত। কিন্তু এত সব হলো কি করে? শুধালাম। তা আমার জানা নেই। কোনো এক ফাঁকে আপনাকে আফিম দেয়া হয়েছিল। নোটে যা পড়লাম নিচে তুলে দিচ্ছি। মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেকের নাকি কদিন যাবৎ ভালো ঘুম হচ্ছে না। আমি বললাম, নার্ভের গোলমাল, ওষুধ নিলেই কেটে যাবে। কিন্তু উনি বললেন, ওষুধে কিচ্ছু হবে না। আমি বললাম, ঘুমের অসুবিধে সারাতে ওষুধের বিকল্প নেই। উনি কিছুতেই মানবেন না। যাকগে, লেডি ভেরিন্ডারের ওষুধের বাক্স কোথায় থাকে জানতাম আমি। মিস্টার ব্লেকের অজ্ঞাতসারে খানিকটা লডেনাম খাইয়ে দিলাম গ্লাসে গুলে। পরদিন গিয়ে অবশ্য সব ফাঁস করে দিতাম। বলতাম, রাতে কেমন ঘুমোলেন মিস্টার ব্লেক? ওষুধ সম্পর্কে আপনার বিতৃষ্ণা এবার যাবে নিশ্চয়ই। এজরা জেনিংসকে কাগজগুলো ফিরিয়ে দিলাম। লডেনামের 1 ডোজে, বললেন ভদ্রলোক। আপনি সেদিন আপনাতে ছিলেন না, বিশ্বাস করেন? এখন করছি, বললাম। গুড, একটা পরীক্ষা করে দেখতে চান? শুধু বলুন কি করতে হবে। মিস্টার ব্লেক, বললেন তিনি, আপনি নিজের অজান্তে দ্বিতীয়বারের মতো চুরি করবেন, তবে এবার সাক্ষী থাকবে। এক লাফে উঠে দাঁড়িয়ে চেয়ে রইলাম ওর দিকে। আপনার সাহায্য পেলে কাজটা সম্ভব, বলে চললেন। আমার কথা শুনুন। আপনি আবার চুরুট ধরেছেন দেখতে পাচ্ছি। আচমকা আবার একবার ছেড়ে দেবেন? এখনই ছাড়ব। তাতে গত বছরের মতন অনিদ্রা, হিরে সম্পর্কে দুশ্চিন্তা দেখা দেবে। আর 1 ডোজ লডেনাম পড়লে একই কাজ আবারও হয়তো করে বসবেন আপনি। আফিম খেলে ঘুম হতে পারে, দ্বিধান্বিত স্বরে বললাম। কিন্তু অন্য কোনো এফেক্ট কেন হবে? লোকে এ ভুলটাই করে। আফিম প্রথমে মানুষকে শক্তি যোগায়, তারপর ঘুম পাড়ায়। হীরের নিরাপত্তার চিন্তা আপনাকে ওটা রক্ষা করতে কিছু না কিছু একটা করতে বাধ্য করবে। তারপর নেশায় ধরলে পরে গভীর ঘুমে ঢলে পড়বেন। রাত পোহালে ঘুম ভেঙে যাবে। রাতের কাণ্ড কারখানার কথা কিছুই মনে পড়বে না। আচ্ছা, না হয় আমি হিরেটা ড্রয়ার থেকে তুলেই নিয়েছি, কিন্তু ওটা রেখেছি কোথায়? জানতেই পারবেন। এই পরীক্ষায় আপনার বদনাম যেমন কাটবে, তেমনি হিরেটারও পাত্তা পাওয়া যাবে, জবাব দিলেন উনি। হয়তো নিজের ঘরেই কোথাও লুকিয়ে রেখেছেন। 1 ডোজ আফিম পেটে গেলেই মনে পড়ে যাবে। অসম্ভব, হিরে এখন লন্ডনে। ওকে সব বললেও মানতে পারলেন না। হিরে লন্ডনে চালান করা হয়েছে, তার কোনো প্রমাণ আছে? বললেন। ওটা মিস্টার লুকারের কাছে বন্ধক রাখা হয়েছে, প্রমাণ কি? উনি বলেছেন মুনস্টোনের নামও কখনো শোনেননি। আর তার রসিদেও সুস্পষ্টভাবে মুনস্টোনের নাম উল্লেখ করা ছিল না। সেটা আপনিই তো বললেন। মিস্টার ব্লেক, হিরে ও বাড়িতেই আছে। মিস্টার ব্রাফকে আপনার কথাগুলো জানাতে পারি? অবশ্যই পারেন। এখন আসুন প্ল্যানটা পাকা করে ফেলি। প্রথমে আপনি চুরুট ছাড়ছেন, এরপর কাজ হচ্ছে ও বাড়ির পরিবেশ গত বছরের পরিবেশের যতদূর পারা যায় কাছাকাছি নিয়ে যেতে হবে। গত বছরের মানুষজনকে পাবো কোথায়? এজরা জেনিংস অবশ্য ও নিয়ে মাথা ঘামালেন না, তবে জিনিসপত্র যেন যথাযথ জায়গায় থাকে সে কথায় জোর দিলেন। সেই একই ঘরে ঘুমাবো আমি, আসবাবপত্র সেগুলোই থাকবে। সিঁড়ি, বারান্দা আর মিস ভেরিন্ডারের সিটিং রুম হুবহু গত বছরের মতো করে সাজাতে হবে। মিস ভেরিন্ডারের অনুমতি আদায় করবে কে? জিজ্ঞেস করলাম। আমি কিন্তু পারবো না। সেক্ষেত্রে সব কথা জানিয়ে আমি চিঠি লিখব ওনাকে। ওর সব ধরনের সাহায্যের জন্যে ধন্যবাদ জানিয়ে
বিদায় নিলাম। সেদিন ছিল 15ই জুন। পরবর্তী 10 দিনের ঘটনাবলী লেখা রয়েছে এজরা জেনিংসের ডায়েরিতে। চতুর্থ কাহিনী, এজরা জেনিংসের ডায়েরি থেকে। 15ই জুন 1849 মিস ভেরিন্ডারকে লেখা চিঠিটা পোস্ট করলাম। 16 জুন বাজে একটা রাত কাটল। সারা রাত দুঃস্বপ্ন দেখেছি। মিস্টার ব্লেকের সঙ্গে দেখা করতে গেলাম। চুরুট ছাড়াতে ওরও নাকি সারাটা রাত ছটফট করে কেটেছে। শুনে খুশি লাগলো। আমার পরিকল্পনায় কাজ হচ্ছে দেখা যাচ্ছে। 17ই জুন আজ সকালে মন খুশি করা একটা চিঠি পেলাম মিস ভেরিন্ডারের তরফ থেকে। আমাদের পরীক্ষায় তাঁর পূর্ণ সায় আছে, কিন্তু এক্সপেরিমেন্টের আগেই ওর মিস্টার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে দেখা করতে চাওয়ার ইচ্ছেটাকে আমি সমর্থন করতে পারলাম না। বিকেল 5টা মিস ভেরিন্ডারকে চিঠিতে জানালাম এক্সপেরিমেন্টের আগে মিস্টার ব্লেকের সঙ্গে ওর দেখা করা চলবে না। পরামর্শ দিলাম পরীক্ষার দিন গোপনে বিকেলবেলা যেন বাড়িতে আসেন উনি। মিস্টার ব্লেককে আফিম দেওয়ার পর অবশ্য আর লুকোছাপার দরকার পড়বে না। 18ই জুন সকালবেলা হঠাৎ প্রচণ্ড ব্যথা উঠল। সেই পুরনো ব্যথা। আরও 1 ডোজ আফিম নিতে হবে মনে হচ্ছে। মিস্টার ব্লেক কাল রাতেও ঘুমোতে পারেননি। মিস্টার ব্রাফের চিঠি পেয়েছেন। ভদ্রলোক আমাদের প্ল্যান নাকচ করে দিয়েছেন। তার মতে এসবে কোনো লাভ হবে না। উনি নাকি নিশ্চিত যে হিরেটা মিস্টার লুকারের কাছে বন্ধক রাখা রয়েছে। গ্যাব্রিয়েল বেটারেজ প্রতিশ্রুতি দিয়েছেন বাড়িটাকে গতবারের মতন করে সাজানোর। 19শে জুন 2টো চিঠি পেলাম। একটি মিস ভেরিন্ডারের, আমার পরিকল্পনার সঙ্গে তার আর কোনো দ্বিমত নেই। আরেকটি চিঠি লিখেছেন মিসেস মেরি ডিউ, যার সঙ্গে মিস ভেরিন্ডার থাকছেন। জানিয়েছেন উনিও ইয়র্কশায়ারে আসছেন। 20শে জুন নিদ্রাহীনতায় কাহিল দশা প্রায় মিস্টার ব্লেকের। সার্জেন্ট কাফ ওকে নাকি চিঠি দিয়েছেন। এখন উনি আয়ারল্যান্ডে, তবে 1 সপ্তাহের মধ্যেই ফিরছেন। মিস্টার ব্লেককে বললাম ভদ্রলোক কেসটা ছেড়ে দেওয়ার পর থেকে যা যা ঘটেছে সব ওকে জানাতে, এবং সম্ভব হলে যাতে উনি আমাদের এক্সপেরিমেন্টে উপস্থিত থাকেন সে কথা লিখে দিতে। উনি থাকলে সুবিধে হবে। 21শে জুন মিস্টার ব্লেকের কাল রাতটা সবচেয়ে খারাপ গেছে। ওকে ওষুধ দিতে হবে, নইলে এক্সপেরিমেন্টের আগে কাবু হয়ে পড়লে সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমার ব্যথাটাও চাগাড় দিয়েছে সকালে। আফিম নিতে হবে। 22শে জুন কাল রাতে অল্প একটু ঘুমিয়েছেন মিস্টার ব্লেক। আমরা দুজনে দেখতে গেলাম পরিকল্পনা মাফিক বাড়ির সাজানো গোছানো কদ্দূর। কালকের মধ্যে হয়ে যাবে, মানে শনিবার। পরীক্ষার দিন পড়ছে সোমবার। মিস্টার ব্লেককে বললাম মিস্টার ব্রাফকে সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে বলতে। সার্জেন্ট কাফকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন উনি। ওরা দুজন, মিস ভেরিন্ডার এবং বেটারেজ, প্রত্যক্ষদর্শীর অভাব হবে না। 23 জুন মিস্টার ব্লেককে আজ আবার অসুস্থ দেখলাম। 24শে জুন মিস্টার ব্লেক আজ সকালে অত্যধিক উত্তেজিত হয়েছিলেন। ওর আরেকটি ঘুমহীন রাত। আমি জানি আমাদের প্ল্যানকে সফল করে দেবে। 25শে জুন সোমবার আজ সেই পরীক্ষা। বিকেল 5টায় আমরা ও বাড়িতে মাত্র এসে পৌঁছলাম। মিস্টার ব্লেক অসম্ভব ক্লান্ত। আফিমে ধরবেই ধরবে। মিস ভেরিন্ডার আর মিসেস মেরিডিউ বিকেলের ট্রেনে মিস্টার ব্রাফের সঙ্গে রওনা হচ্ছেন।
সার্জেন্ট কাফের কোনো খবর নেই, হয়তোবা এখনো আয়ারল্যান্ডেই আছেন। সন্ধে 7টা। রাতে ডিনারের পর মুনস্টোন এবং ভারতীয়দের ওটা চুরির প্ল্যান সম্পর্কে আলাপ তুলব আমি। তারপর যথাসময়ে আসবে লডেনাম দেয়ার পালা। রাত 10টা। ওষুধের বাক্স থেকে লডেনাম সংগ্রহ করলাম। গত বছর মিস্টার কান্ডি এখান থেকেই ওষুধ নিয়ে যে মিক্সচার বানিয়েছিলেন, আমিও সেই একই জিনিস বানাবো, তবে মাত্রা বাড়াবো ঠিক করেছি। সাক্ষীরা ঘণ্টাখানেক আগে পৌঁছে গেছেন। 9টার আগে আগে মিস্টার ব্লেককে তাঁর শোবার ঘরে যেতে প্ররোচিত করলাম। আমিও রইলাম সঙ্গে। মিস্টার ব্লাফকে পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছি। একটু পরে টোকা পড়ল দরজায়। বেরিয়ে দেখি মিস্টার ব্রাফ করিডোরে দাঁড়ানো। এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগে মিস্টার ব্লেক যেন মিস ভেরিন্ডারের এখানে আসার কথা না জানেন বললাম। সে আমি জানি, অসহিষ্ণু কণ্ঠে বললেন তিনি। মিস ভেরিন্ডারের সিটিং রুমে গেলাম। উনি বেরিয়ে এলেন আমার সঙ্গে কথা বলতে। আমার হাত ঝাঁকিয়ে দিলেন। আপনার চিঠিগুলো পড়ে যা ভালো লেগেছে না। আমার কুঞ্চিত কুৎসিত মুখখানার দিকে মৃদু হাসি মেখে তাকালেন। উনি যে এতখানি ভালো মনের মানুষ তা আগে বুঝিনি। ও এখন কোথায়? প্রশ্ন করলেন। কি করছে? ওকে কখন লডেনাম দেবেন? আমি কি তখন সামনে থাকতে পারি? আমার না খুব দেখতে ইচ্ছে করছে। এমনভাবে কথা বলছেন যেন আমি ওর ভাই। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন বললেন। আমি ওকে ভালোবাসি, সব সময় বেসেছি। কাল যখন ও জানবে আমি এসেছি, তখন কি? থেমে গিয়ে ব্যগ্র চোখে চাইলেন আমার দিকে। কাল বললাম। আমাকে এইমাত্র যা বললেন সেটা ওকে শুধু জানিয়ে দিলেই চলবে। মিস্টার ব্লেকের কাছে গেলাম। অস্থির ভঙ্গিতে পায়চারি করছেন। মিস্টার ব্রাফ কোথায় জানতে চাইলাম। দুটি ঘরের মধ্যকার বন্ধ দরজাটির দিকে আঙুল দেখালেন তিনি। লডেনাম কখন দিচ্ছেন? অধৈর্য শোনালো ওর গলা। আর একটু অপেক্ষা করতে হবে বললাম। ততক্ষণ আমি আছি আপনার সঙ্গে।